নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত গল্প আশা ও আশ্রয়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত আশা ও আশ্রয়। একটা গালভারী নাম নিশ্চয়ই আছে, তবে সেটা এখন বোধহয় কলেজের খাতায় আর আপিসের দপ্তরেই সীমাবদ্ধ। ডাকনাম তানু। তানু বলেই সকলে জানে। সেই তানুর অন্য সমস্যা ও জীবন সমস্যা এমন করে একসঙ্গেই মিটবে তা কেউই আশা করেনি। তানু তো নয়। হায়ার সেকেন্ডারি পাশ করে বছরখানেক কলেজেও পড়েছিল তানু, কিন্তু তারপর সেও বুঝল এবং অভিভাবকেরাও বুঝল যে লেখাপড়া আর তার হবে না। ওই একটা পাশই অনেক কষ্টে দিয়েছে সে কোনো মতে, তবু পাশ করার গৌরবটা আছে। আর পরীক্ষায় বসে ফেল করে বদনাম কিনে লাভ কি? বাবার আপিসের অবস্থা ভালো নয়, যে কোনো সময় উঠে যেতে পারে। এ বয়সে নতুন চাকরি কোথাও পেলেও এ মাইনে পাবেন না, সেদিকটাও ভাবা দরকার। সুতরাং তানু পড়াশুনোর পাঠ চুকিয়ে নিশ্চিন্ত হল। এক্ষেত্রে সে যেটুকু করতে পারে সেটুকু করল। পাড়ায় একটা টাইপ স্কুলে ভর্তি হল সে, আর একে ওকে নিহাত কর্তব্য হিসেবেই একটা কাজকর্ম দেখে দিন না বলে আবেদন জানাতে লাগল। এত সহজে আজকাল চাকরি কি হয়? হয় না। তানুরও হলো না। হলো যা, পাড়ায় দু একটা টিউশনি, দুটো মিলিয়ে মাসে 60-এর বেশি ওঠে না। তাতে কোনো মতে সিগারেট আর সিনেমার খরচাটা চলে। প্যান্ট কি শার্টের দরকার হলে এখনো মাকে দিয়ে বাবার কাছেই দরবার জানাতে হয়। এই যখন অবস্থা, বন্ধু দিব্যেন্দুর বিয়েতে গিয়ে একটি মহিলার সঙ্গে তানুর খুব আলাপ হয়ে গেল। ওরা কজন বন্ধুবাসর জাগবে বলে ধরে পড়েছিল। দিব্যেন্দু শ্বশুরমশাইও বিশেষ আপত্তি করতে সাহস পাননি। এরা 4 জন, মহিলারা প্রায় জনা 6। ফলে রাত্রের হুল্লোড়টা খুব জমেছিল। তারই মধ্যে সেই মহিলাও ছিলেন দিব্যেন্দুর বউয়ের মামাতো বোন। এদের দলে ওরই বয়সটা একটু বেশি। প্রথমটা সেই মতোই গাম্ভীর্য নিয়েই ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রথম যৌবনের এই উল্লাস তরঙ্গে তিনিও গা ভাসিয়ে দিলেন। তানুর ওই মহিলাটিকে বেশ ভালো লাগল। সে মহিলা অর্থাৎ মন্দিরারও ভালো লাগল তানুকে। আর সেটা প্রকাশ পেল তানুর বিয়ের পরদিন। নববধূ রত্নাকে যখন একটু পরে পরেই বার 3 প্রশ্ন করল তানু, তোমার সেই দিদি কি যেন, মন্দিরা না কি যেন, তিনি আসবেন তো? একটু আগেই যেই একই প্রশ্নটা করেছে তানু, সেটা সে আগ্রহে আর ব্যস্ততায় ভুলেই গেছে। এবং ফুলশয্যার রাত্রে মন্দিরা প্রায় এসেই শুধল, হ্যাঁ রে রত্না, তোর বরের সেই বন্ধুটি কি যেন তানু না কি, খুব ইয়ার্কি করছিল অসভ্য অসভ্য, সে আসেনি? রত্নার মজা লাগবে সে তো স্বাভাবিকই। সে উত্তর দিয়েছিল, সে আবার আসবে না বলে তোমার জন্যে সে হন্যে হয়ে ঘুরছে গো। আমাকে 108 বার জিজ্ঞেস করে গিয়েছে, তুমি আসবে তো? লজ্জা পেয়েছে মন্দিরা, বলেছে, যা যা, ফাজলামি করিসনি, আমি তার দিদির বয়সী। কিন্তু বলতে বলতে উৎসুক চোখ কি খোঁজেনি তানুকে? আর তানুও কি কুটুমবাড়ির ভিড়ের মধ্যে মন্দিরাকে খোঁজেনি?
খুঁজেছে। এরপর তানু মন্দিরার পরিচয়ের জন্য ব্যস্ত হয়ে উঠল। মন্দিরা কি করে, মন্দিরার বিদ্যা কতদূর, তার আর্থিক অবস্থা কি, সব কিছুই অর্ধ উদাসীনভাবে রত্নার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল। মন্দিরার বয়স বর্তমানে ৩৬-৩৭, অর্থাৎ তানুর থেকে প্রায় বছর 10 বড়। একটা বড় ব্যাংকে কাজ করে, মাসে ১৫০০ টাকা মাইনে। বিয়ে হয়েছিল স্বামী বিলেত যাবার ঠিক আগে, কিন্তু তিনি সেখান থেকে আর ফেরেননি। সেই কারণেই সেপারেশন হয়ে গেছে। তিনি নাকি সেখানে একটা লিবিয়ান মেয়েকে বিয়ে করেছেন। মন্দিরার একটি মেয়েও আছে, যার বয়স বছর ১৫, হস্টেলে থেকে পড়ে। মন্দিরা এই দিব্যেন্দুদের পাড়াতেই একখানা সরকারি ফ্ল্যাট নিয়ে থাকে। একটি ঠিকেঝি আছে তার, একা থাকে বলে দিনরাতের লোক রাখতে সাহস হয় না। সে দুবেলা এসে রান্না ও অন্য কাজ করে দিয়ে চলে যায়। মন্দিরাও তানুর সংবাদ কিছু কিছু সংগ্রহ করল বইকি। কিছুই করে না বলতে গেলে, দুটো একটা ছুটকো টিউশনি ভরসা, তাও একটা পাশ অব্দি বিদ্যে, কে আর বেশি মাইনে দেবে। চাকরি বাকরি কোথাও জোটাতে পারেনি, টাইপ শিখছে, কিন্তু তাতেই বা কে চাকরি দেবে, বয়সও তো হয়ে গেল ঢের। তখনকার মতো চুপ করে গেল মন্দিরা। কিন্তু বিয়ে মিটতেই দিন ৩ পরে একদিন আপিস ফেরত গলদঘর্ম অবস্থায় এসে রত্নাকে বলল, এই রত্না, তোর বরের সেই বন্ধু তানুবাবুকে বলিস তো কাল যেন অবশ্যই আমার সঙ্গে আপিসে দেখা করে। এই নাম, সেকশন, কি বলে খোঁজ করবে সব লিখে এনেছি। এই কাগজখানা ওকে দিয়ে দিস। দেখলে তো মনে হয় স্মার্ট, খুঁজে নিতে পারবে ঠিক। রত্না আপত্তি করে, বলে, ও মা, সে যে থাকে অনেক দূরে, আর ও কখন ফিরবে, কখন খবর দেবে, আরে আমি কি করে ওকে জানাবো। মন্দিরা বলে, তা হোক, বলিস, কিন্তু বন্ধুকৃত করতে না হয় একটু কষ্টই করল। একটা লিভ ভ্যাকান্সি আছে টাইপিস্টেরই, কিন্তু কালই চাই, নইলে খদ্দের ঢের, অন্য কেউ তার ক্যান্ডিডেটকে ঢুকিয়ে দেবে। আমি এজেন্টকে অনেক করে বলে কয়ে রাজি করিয়ে রেখেছি, বুঝলি। তানুর সে চাকরি হয়ে গেল। তার ১.৫ মাস পরে আরও একটা। এটা প্রায় দিন ২০ কাজ, ভালো মাইনে। এরকম মাইনে তানুর স্বপ্নাতি। তারপর আরেকটু তদবির, ধরাধরি, মিষ্টি হাসি, যথাস্থানে কলকাতা থেকে কেনা বর্ধমানের সীতাভোগ পৌঁছে দিয়ে হেড অফিসেও কদিনের কাজ জুটিয়ে দিল। কোনো মহিলা যদি একটু সুশ্রী দেখতে হন এবং মিষ্টি করে হাসার অভ্যেস থাকে, তাহলে তিনি কি না করতে পারেন। বছর ২ মধ্যেই বহু বাধায় বিন্ধ্যাচল ডিঙিয়ে তানুর একটা টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিল মন্দিরা। ভরসাও দিল, মনে হয় টিকেই যাবে। এর মধ্যে স্বভাবতই দুজনের মন স্থাণু হয়ে নেই, ঘনিষ্ঠতা বেড়েই গেছে। চাকরি যখন থাকে তখন তো বটেই, যখন থাকে না তখনও ছুটির সময় নাগাদ আপিসে চলে আসে। আগে আগে দুর্বল এবং চিরপুরাতন কৈফিয়ত দিত, এই এদিকে একটু এসেছিলাম, কিংবা অমুক আপিসে একটু দরকার ছিল। এখন আর সে চেষ্টাও করে না তানু। ছুটির পর মন্দিরার সঙ্গে ঘুরে ঘুরে বাজার করে দেয়। সে বাজার পৌঁছতে ওর ফ্ল্যাট পর্যন্ত যায়, সেখানে চা খায়, কোনোদিন মন্দিরা নিজে হাতে কিছু খাবারও করে দেয়। তারপর অনেকক্ষণ আড্ডা দিয়ে রাত ৯টা-১০টা নাগাদ বাড়ি ফেরে। শোভনতার খাতিরে পাড়াঘরে পাশের ফ্ল্যাটের অরবিন্দুর মা কি মনে করবেন, কিংবা রামবাবুরা, এই জন্যেই তাগাদা দেয় মন্দিরা। বেশি রাত হলে তানুর বাবাও বকাবকি করেন। সুতরাং ৯টা-৯:১ বেশি কোনো মতেই থাকা যায় না। রাত্রে টিউশনি অনেকদিনই ছেড়ে দিয়েছে তানু, নইলে এতক্ষণ থাকা যায়। এখনো সকালে একটা করে, তবে বেশি দিন আর করতে হবে না।
মন্দিরার কাছে সে আশ্বাসটুকু সে পেয়েছে। আসক্তিটা কি শুধুই এই চাকরির জন্যে, বা মন্দিরা যে দামি দামি উপহার দেয়, বহুমূল্য প্যান্ট শার্ট, আমদানি করা ঘড়ি, তার জন্যে? না, মন্দিরার দিক থেকে তো খাঁটি বটেই, প্রবল উদ্দাম হয়ে উঠেছে যেটা প্রায়, তানুর দিক থেকেও সেটার কৃত্রিম নয়। সেটা মন্দিরা অনেক করে বাজিয়ে দেখেছে, যদিও সে পোর খাওয়া মেয়ে, বহু আত্মীয় তার, আপিসেও এতকাল চাকরি করেছে, মানুষের মনের প্রধান রহস্যগুলো তার মোটামুটি জানা। আবেগ কোনটা সাচ্চা আর কোনটা অভিনয় তা সে বুঝতে পারে বই কি। কথাটা অবশ্য প্রথম তানুই তুলল, যে এবার আসল কাজটা সেরে ফেলা যাক। বুকের মধ্যে ঢেঁকির পার পড়ে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায় মন্দিরার। কোনো মতে টেনে টেনে জড়িয়ে জড়িয়ে সে বলেছিল, আসল কাজ? সেটা কি, বিয়ে? তানুর জবাব ছিল, হ্যাঁ নিশ্চয়, আর কতকাল এমন করে রাত 9টায় বাড়ি ফিরে যাব? মন্দিরা বলেছিল, তুমি ভেবে বলছো তো তানু? আমি তোমার চেয়ে বয়সে কত বড় তা জানো? অন্তত। ওর মুখের ওপর হাত চাপা দিয়ে তানু বলেছিল, এসব জেনে কি হবে? মাস বছর তারিখের নির্ভুল অঙ্কটা জেনে আমাদের কি হবে? ভালোবাসা ওসব হিসেব মেনে চলে না। পৃথিবীর সব দেশেই বেশি বয়সের কনে অল্প বয়সের বরকে বিয়ে করার রীতি ছিল। এই ভারতবর্ষেরও অন্য সব দেশে ছিল, কেবল এই বাংলাদেশ ছাড়া। তবু অনেক হয়েছে এখানে। বলো, হিসেব দেব? আমার হাতের মধ্যেই 7-8টা নাম আছে। আর অত কথাই বা কেন? দ্রৌপদী কি নকুল সহদেবের চেয়ে বড় ছিল না? মনে মনে মন্দিরা বলেছে, আনন্দের জোয়ারে আমার হৃদয় যে ভেসে যাচ্ছে। মুখে বলেছে, দেখো, এখনটাই তো সব নয়, আজ থেকে 10 বছর পর তুমি ছোকরাই থেকে যাবে, আর আমার চেহারাটা কি দাঁড়াবে ভেবেছ একবারও? তানুর চটপট উত্তর, আরে কিছুই বলা যায় না, পক্স হয়ে কিংবা একটা স্ট্রোক হয়ে আমি বুড়ো পঙ্গু হয়ে যেতে পারি অকালে। তুমি কি তখন আমায় ছেড়ে যাবে? আর দেখো, এখনটাই ভোগ করে নাও না, অত পরের কথা নাই বা ভাবলে। একবার তো অনেক হিসেব করে ভালো পাত্র দেখে তোমার বাবা বিয়ে দিয়েছিলেন, যথা সর্বস্ব খরচ করেছিলেন তোমার ভবিষ্যৎ ভেবেই তো। কি লাভ হলো? রাজি হতেই তো চায় মন্দিরা, অনেক দিন ধরেই তো চাইছে সে। মন মনের ভিতরে চিৎকার করছে, আমি বেঁচে যাই তানু, তুমি যদি আমাকে নাও আমি বেঁচে যাই। আমার এতদিনকার স্বপ্ন স্বাদ সবটাই সার্থক হয়। শুধু কর্তব্য হিসাবেই এইটুকু বলা। তানুর কাছেও সে সম্মতি পৌঁছাতেই বা দেরি হবে কেন? সে এবার যেন ওকে সজোরে জড়িয়ে ধরে বুকে টেনে নিল। মায়েরা চিরদিনের অবুঝ। তানুর মা রাগ করে বলেন, ওসব ছিষ্টি ছাড়া বিয়ের ব্যাপার এ বাড়িতে চলবে নে। করতে হয় রেজিস্ট্রি করে করো বাপু, তারপর যেখানে হয় গিয়ে ওঠো। আর ঘর তো ঠিকই আছে, সেই মাগিরই তো শুনি ঘর আছে। তানু শুষ্ক স্বরে বলে, মা, সেই মতটাই শুনতে এসেছি আমি। তারপর কোথায় উঠব কোথায় থাকব সে আমাদের মতো আমরা ঠিক করে নেব মা। বাবার তো ফাইনাল নোটিশ হয়ে গেছে, 3 মাসের মাইনে দিয়ে বিদেয় করবে। আর যা ওই ফান্ডের কটা টাকা, 1700 টাকার মতো মাইনে পায়। বাড়িতে এলে সুবিধে কি অসুবিধে হবে সেটাই একবার ভাবো। এত মেজাজ কিসে চলবে? ওর বাবা দুজনকেই ধমক দিয়ে বলে উঠেছিলেন, তুই কি এতকাল খাইয়ে পড়িয়ে এসেছিস নাকি আমাদের? না সেটা চলছে কিসে তার খবর তুই রাখিস? চাকরি যায় 2-2 টিউশনি করে হোক, যে করে হোক, আমি আমার সংসার ঠিক চালিয়ে নিতে পারবো। আর স্ত্রীকে বললেন, একটাই তো ছেলে, সে যাকে নিয়ে সুখী হয় হোক না, তোমার এত কথা কি আছে বলো তো? অজাত কুজাত নয়, অন্য ধর্মেরও নয়,
বিয়ে করবে, নিজের বাড়ি থাকতে বউয়ের ফ্ল্যাটে গিয়ে উঠবে, সেইটাতেই তোমার মুখ উজ্জ্বল হবে না? না না, এখানেই নিয়ে আসবে বৌমাকে। তবে বিয়েটা কিভাবে হবে? তানু বললে, সে হয়ে গেছে বাবা, আমাদের রেজিস্ট্রির বিয়ে। বন্ধুবান্ধব 2-4 জনকে নিয়ে হোটেলে পার্টি দেব। তার আগে তুমি একটা ভালো দিন ঠিক করে নাও, সেদিনই পার্টি দিয়ে সেখানকার ফেরত এখানে এসে উঠব। ফুলশয্যার মতো যা হয় এখানে হবে, ঘটা করার কিছু দরকার নেই। তানুর বাবাও যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। 16-17 বছরের সন্তানের মাকে টোপর পরে মালা বদল করে বৌভাত দিয়ে যে বিয়ের প্রস্তাব করেনি ছেলে, এইটাই বাঁচোয়া। এরপর সুখেই দিন কাটছিল। পুত্রবধূ যথেষ্ট বিনত, শাশুড়িকে সমীহ করে চলে, আপিস যাবার সময় তাকে প্রণাম করে যায় রোজ, মাসকাবারে 1000টি টাকা এনে তার হাতেই তুলে দেয়। শাশুড়ি মা গোলে প্রায় জল হয়ে গেছেন এখন। এরই মধ্যে তানু আর মন্দিরা 2 জায়গায় বেরিয়েও এসেছে। প্রথম কোডাই কানাল হানিমুন করতে, তারপর আগ্রা, দিল্লি আপিসের টাকাতে। কিন্তু বছর 2 পরে একটা সমস্যা দেখা দিল। মন্দিরার মেয়ে স্তুতি বাইরের হোস্টেলে থাকত। ছুটিতে মার কাছে আসত, মার ঘরেই থাকত। মার বিয়ের পর একটা বড় ছুটি এড়িয়ে গেছে পড়ার নাম করে, আর একটা ছুটিতে সোজা কাশি চলে গিয়েছিল ওর দিদিমার কাছে। তিনি বিস্মিত ও বিপন্ন হলেও নাতনির সংকোচ এবং লজ্জার কারণ বুঝে না বলতে পারেননি। তিনি একখানা ঘরে থাকতেন, কিছু টাকা তার হাতে ছিল, কিছু তার মেয়েও পাঠাতো। স্থানাভাবটাই বড় কথা। কিন্তু এইভাবে তো চলতে পারে না। স্তুতির বিয়ে পরীক্ষার মুখে তার জন্য একটা স্থায়ী আশ্রয় চিন্তা করা প্রয়োজন। তাই কথাটা শেষ পর্যন্ত সকলকার সামনেই পারল মন্দিরা। তানুর মা বললেন, ও মা, ও কি কথা? তোমার মেয়ে তোমার কাছেই থাকবে, এ কি তুমি পরের বাড়ি বাস করছো মা? আমরা থাকতে তুমি অত চিন্তা করছো কেন? মন্দিরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। পরীক্ষার পর একেবারে হস্টেলের পাট চুকিয়ে স্তুতিকে নিয়ে এলো এখানে। চিরদিনই বলতে গেলে বাইরে বাইরে হস্টেলে থাকা মেয়ে এখানে সে মানিয়ে চলতে পারবে কিনা এদের একটু আশঙ্কা ছিল। কিন্তু মেয়ে স্তুতি আসার 10 পরে এরাও নিশ্চিন্ত হলেন। ভারী মিশুক মেয়ে, শ্যামলা রং, তবে তার মধ্যে শ্রী অপরিসীম, আর তেমনি প্রাণচঞ্চলা হাসি খুশিও। তানুর বাবা মা সবাই মুগ্ধ হয়ে গেলেন। মাস 3 পরে মন্দিরাকে 2 মাসের জন্য শিক্ষক হিসাবে ব্যাংকেরই এক ট্রেনিং সেন্টারে যেতে হলো। সে প্রস্তুত হয়েছিল মেয়েকে সঙ্গে নিয়ে যাবে। মেয়েটা তো তার সঙ্গ পেলই না বলতে গেলে। এখনই আবার সম্পূর্ণ অপরিচিতদের মধ্যে একেবারে রেখে যাবে, সেটাও ভালো হয় না। তানুও বলেছিল, তুমি নিয়েই যাও, নইলে এখানে ওর হয়তো খুব খারাপ লাগবে। কিন্তু স্তুতিই বেঁকে বসেছিল। এতকাল পরে সে কলকাতায় এসেছে, আর এখন কিনা সে যাবে সেই রঘুনাথগঞ্জ না ধারধারা গোবিন্দপুরে। তার থেকে সে এখানে এই দিদার কাছে বেশ থাকবে। দিদা মানে তানুর মা। তিনিও বললেন, থাকুক এখানে, তোমরা দুজনেই চলে গেলে, তানু অফিসে গেলে, এই এত বড় বাড়ি যে কর্তাগিন্নিকে গিলতে আসবে, তোমার মেয়ে এখানেই থাকুক। মন্দিরে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাতে জানাতে সুখী ও নিশ্চিন্ত মনে তাই রওনা দিল তার কাজে। খুব দূরে নয় জায়গাটা, মধ্যে একটা পরপর 3 দিন ছুটি পড়ায় বাড়ি এসেছিল মন্দিরা। দেখল মেয়ে বাড়ির বাইরে বিশেষ যেতে চায় না। এর মধ্যে একদিন শুধু থিয়েটার গিয়েছিল তানুর সঙ্গে, তাছাড়া বাড়িতেই দিনরাত হইচই করে কাটায়। খুনসুটি ঠাট্টা ইয়ার্কিটা তানুর সঙ্গেই তার বেশি। তানু যতক্ষণ থাকে তার সান্নিধ্য সে ছাড়তেই চায় না। বেশি সময় ছিল না মন্দিরার হাতে, তাই তাকে চলে যেতেই হলো। কিন্তু এবার যেন একটু কেমন অশান্তি নিয়ে গেল মনে।
চিন্তিত মনেই সে বাড়ি ছাড়ল। ঠিক এই ধরনের অন্তরঙ্গতা ও প্রীতির জন্য বোধহয় প্রস্তুত ছিল না মন্দিরা, বরং এর উল্টো আশঙ্কাই ছিল মন্দিরার মনে। তানু সম্বন্ধে বিদ্বেষ না হোক, বিরূপতা বোধ করবে স্তুতি, হয়তো মেয়ে কঠিন হয়ে থাকবে। কিন্তু এতটা সৌধার্য বন্ধুর মতো স্বাভাবিক নয় মোটেই। সে বহুদর্শী, তার শ্বশুর শাশুড়ি যা দেখতে পান না, মন্দিরা তা দেখতে পায়। কাজের ওখানে দিন 15 কোনো মতে কাটল মন্দিরার, কিন্তু সে আর থাকতে পারল না। অস্থির হয়ে উঠল ভেতর ভেতর। কাজের ওখানে যিনি কর্তা, তাকে মেয়ের অসুখের অজুহাত দিয়ে সপ্তাহের মাঝামাঝি একটা দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়ল সে। সকালের গাড়িতে সেখান থেকে বেরোল, আর বেলা 4টে কলকাতায় পৌঁছবার কথা। পৌঁছলেও তাই, তবে তখনই সে বাড়ি গেল না। খানিকটা এখানে ওখানে ঘুরে কাটিয়ে ঠিক সন্ধ্যা হয় সে সময়তেই বাড়ি ঢুকল মন্দিরা। অনেক হিসেব করেই সে এই সময়টার কথা ভেবেছে। বাবা পাড়ায় এক ঠাকুর বাড়িতে পাঠ শুনতে যান, ঝি কাজ সেরে চলে যায়, মা রান্নাঘরের খুটখাট কাজে ব্যস্ত থাকেন, ছেলের জন্যে খাবার করা, কুটনো কোটা, এইসব। একটা ভয় যদিও ছিল মন্দিরার মনে, ঝি চলে যাওয়ার পর যদি মা দরজা বন্ধ করে দিয়ে থাকে। তবে সেটা প্রায়ই হয় না। তানু কখন আসে তার তো ঠিক নেই, সেজন্যে ভেজানোই থাকে। আজও সেরকমই ছিল। নিঃশব্দে দরজা খুলে জুতোটা সেখানেই রেখে খালি পায়ে ওপরে উঠে এলো মন্দিরা। একেবারে নিজের ঘরে গিয়ে দেখল তানু হয় আজ অফিসে যায়নি কোনো অজুহাতে, অথবা অনেক আগে এসে গেছে। ওদের খাটে তানু ও স্তুতি গভীর আলিঙ্গনে বদ্ধ। বাকিটা যা ঠিক কতখানি কি কি হচ্ছে আর দেখতে পারল না মন্দিরা। ঘরে আলো নেই, সন্ধ্যার আকছায়াতেও সব দেখা যায়। তবু যেটুকু দেখেছে সেটুকুই কি যথেষ্ট নয়? শুধু আর্তকণ্ঠে একটা খুকি উচ্চারণ করে প্রায় ঝড়ের বেগে নিচে নেমে গেল মন্দিরা। নামবার সময় শাশুড়ি দেখেছেন, তিনি বোধহয় ডাকতেও লাগলেন, কিন্তু সে কোনো কিছুই ওর মাথায় ঢুকল না। সে রাতটা মন্দিরা একটা বন্ধুর বাড়ি কাটিয়েছিল। পরের দিন সকাল থেকে সারাটা দিন ঘুরে 3000 টাকা সেলামি আর 200 টাকা ভাড়ায় একটা ঘর ঠিক করে ফেলল সে। তার পরের দিন কিছু কিছু মাল কিনে মোটামুটি বসবাসযোগ্য করে নিয়ে বিকেলের দিকে সেই বান্ধবীকে নিয়েই সে বাড়িতে গেল। ইতিমধ্যে সে আপিসে টেলিগ্রাম করে দিয়েছে মেয়ে তার খুব অসুস্থ। এর চেয়ে সত্য আর কি বা হতে পারে? শেষ যেদিন তার সাধে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এলো মন্দিরা, সেদিন তানুর সংকোচে আশঙ্কায় পাণ্ডুবর্ণ মুখের দিকে চেয়ে বেশ শান্ত কণ্ঠেই বলে এসেছিল সে, দোষ আমার মেয়েরই বেশি, কিংবা আমারই মানুষ করার দোষ হয়তো। নিজের কাছে না রেখে সবচেয়ে বড় অন্যায় করেছি আমি। কিন্তু সে যাই হোক, ঘর বাঁধা আমার অদৃষ্টে নেই। তুমি যদি অন্য বিয়ে করতে চাও, সেপারেশনের ব্যবস্থা করো, সে খরচপত্র আমিই দেব। আর যদি পারো তো অপেক্ষা করো। আমার মেয়ের বিয়ে নয় চাকরি কিছু একটা ব্যবস্থা হয়ে গেলেই আমি হয়তো আবার ফিরে আসব। বলেই সে তার মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছিল। শুনছিলেন আজকের গল্প শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত আশা ও আশ্রয়। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন, এতে আমার আত্মবিশ্বাস ও উৎসাহ দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।